কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আবার একটা ইতিহাসের ক্লাস নিয়ে চলে এলাম। তোমরা প্রত্যেকে জানো WBCS সহ বেশ কয়েকটা এক্সাম ক্রমশ এগিয়ে আসছে দিন। তো চলো আজকে আর একটা ইতিহাসের ক্লাস করে নেওয়া যাক। আজকে ইতিহাসের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সুলতানি যুগ বা দিল্লি সুলতানিয়েট। তো সুলতানি যুগ নিয়ে আমরা ঠিক ততটুকুই পড়ব। WBCS সহ অন্যান্য এক্সামগুলো, UPSC, WBCS, মিসলেনিয়াস বা অন্যান্য এক্সামগুলোতে সুলতানি যুগ নিয়ে ঠিক যতটুকু জানা দরকার হয়, একটুও বেশিও পড়বো না, একটু কমও পড়বো না। তো চলো শুরু করা যাক সুলতানি যুগ। প্রথমে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষে মুসলিম শাসন। ভারতবর্ষে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বা তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, এরকম একটা কোয়েশ্চেন আসে। ভারতবর্ষে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ ঘুরি। তাকে আবার তুর্কি শাসনেরও প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। আমরা এখানে যে সালগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে 1191 সাল। 1191 সালে কি হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ কোথায় হয়েছিল? থানেশ্বরের কাছে। কার কার মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি ভার্সাস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান 3। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন, অর্থাৎ পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি, এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু তাকে হত্যা করেননি, বিতাড়িত করেছিলেন। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ 1191 থানেশ্বরের কাছে হয়েছিল। থানেশ্বর জানো হর্ষবর্ধনের রাজধানী ছিল। মোহাম্মদ ঘুরি ভার্সাস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, এবং এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়ী হন, মোহাম্মদ ঘুরি পরাজিত হন। ঠিক তার পরের বছর অর্থাৎ 1192 সালে 1192 সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধটিও মোহাম্মদ ঘুরি ভার্সাস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হয়েছিল, অর্থাৎ মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন। তাহলে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি, এবং দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন, চৌহান বংশের রাজা, এবং মোহাম্মদ ঘুরি তাকে হত্যা করেছিলেন। এই প্রসঙ্গে যে তথ্যগুলো আমরা জেনে রাখবো সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির সব থেকে বিশ্বস্ত অনুচর বা কৃতদাস ছিলেন কুতুবুদ্দিন আইবক। দিল্লির সুলতানি যুগ বললেই যার নামটা সর্বপ্রথম আসে সেই কুতুবুদ্দিন আইবক, তিনি আসলে ছিলেন একজন কৃতদাস এবং মোহাম্মদ ঘুরির সব থেকে বিশ্বস্ত অনুচর। এই যে আইবক, কুতুবুদ্দিন আইবক, একটা প্রশ্ন আসে, এই আইবক শব্দের অর্থ কী? এই আইবক শব্দের অর্থ হচ্ছে দাস বা কৃতদাস। এবার দেখো, কুতুবুদ্দিন আইবক যে দিল্লির মসনদে বসবে পরবর্তীকালে, সেই কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যাকে আমরা ইতিহাসে অনেক সময় বখতিয়ার খলজি নামেও চিনি। তিনি কি করেছিলেন? তিনি বিহার এবং বাংলা দখল করেছিলেন। তিনি বিহার এবং বাংলা দখল করেছিলেন। তাহলে 1203 সালে তিনি বিহার দখল করেছিলেন এবং 1205 সালে বাংলা দখল করেছিলেন। ওকে, এবার দেখো, কুতুবুদ্দিন আইবক সম্পর্কে প্রত্যেকটা বই আমাদের এক গাদা করে ইনফরমেশন দেয়। আমরা অত ইনফরমেশন পড়তে পারবো না বা মনে রাখতে পারবো না। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো কুতুবুদ্দিন আইবক তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কুতুবুদ্দিন আইবক। কারণ আইবক শব্দের অর্থ আমি জাস্ট একটু আগে বললাম যে আইবক শব্দের অর্থ হচ্ছে দাস বা কৃতদাস। দেখো, মোহাম্মদ ঘুরির অনুচর ছিলেন এই কুতুবুদ্দিন আইবক, সব থেকে বিশ্বস্ত অনুচর ছিলেন। এবার দেখো, মোহাম্মদ ঘুরির মৃত্যু হলো 1206 সালে, এটা মনে রাখতে হবে। এই বছরই অর্থাৎ 1206 সালেই মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন। এর আগে তিনি ভারতবর্ষে মোহাম্মদ ঘুরির অনুচর হিসেবে ছিলেন, অর্থাৎ মোহাম্মদ ঘুরি তাকে বসিয়ে গেছিল যে ভারতবর্ষটা তুমি শাসন করো। আর 1206 সালে যা মোহাম্মদ ঘুরির মৃত্যু হলো, সঙ্গে সঙ্গে তিনি সিংহাসনে বসে গেলেন। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1208 সালে তিনি সুলতান উপাধি নিয়ে নিলেন। সুলতানি সাম্রাজ্য, সেই সুলতানি যে সুলতান, সেই সুলতান উপাধি নিয়েছিলেন 1208 সালে। তাহলে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন কুতুবুদ্দিন আইবক কত সালে? 1206 সালে। দিল্লিতে প্রথম
স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন কুতুবুদ্দিন আইবক। এর আগে কি ছিল না, যে ঘুরি বংশ, মোহাম্মদ ঘুরির অনুচর হিসেবে তিনি এসেছিলেন, কিন্তু সুলতানি শাসনের সূচনা করলেন তিনি মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর। এই যে 1206 থেকে 1290 পর্যন্ত, এই সময়টাকে বলা হয় দাস বংশের শাসনকাল। আসলে দাস বংশ মানে প্রপার কোনো বংশ ছিল না, অর্থাৎ কৃতদাসরা শাসন করতো বা দাসেরা শাসন করতো, সেই জন্য দাস বংশ। এখন যে রমেন দাস, অমুক দাস, তমুক দাস, গোবিন্দ দাস, এরম কিছু না, কৃতদাসরা শাসন করতো বলে দাস বংশ। এই 1206 থেকে 1290 সাল পর্যন্ত আসলে 3টি বংশ রাজত্ব করেছিলেন। 3জন মানুষ এবং তাদের বংশ রাজত্ব করেছিলেন। একটি কোনো নির্দিষ্ট বংশ কিন্তু দাস বংশ নয়। এই যে 3টি বংশ, কাদের কাদের বংশ? প্রথম হচ্ছে কুতুবুদ্দিন আইবক, বললাম, যার সম্পর্কে আলোচনা করলাম। কুতুবুদ্দিন আইবক, যিনি দিল্লি সুলতানি শাসনের প্রথম প্রতিষ্ঠাতা, স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে তার একজন দাস, তার নাম হচ্ছে ইলতুৎমিশ। তারপর গিয়াসুদ্দিন বলবন। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং গিয়াসুদ্দিন বলবন, এই 3জন সম্রাট এবং তাদের যে বংশধরেরা, তারা 1206 থেকে 1290 পর্যন্ত, এই 84 বছর ধরে বা 85 বছর মতো শাসন করেছিলেন, এবং এই সময়টিকে বলা হয় দাস বংশের শাসনকাল। দেখো, সিংহাসনে বসার পর কুতুবুদ্দিন কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারেননি, কারণ তিনি মাত্র 4 বছর জীবিত ছিলেন। এটা আমি একটা এক্সামে কোয়েশ্চেন পেয়েছিলাম বলে তোমাদের সামনে উপস্থাপন করলাম। সেটা হচ্ছে, সিংহাসনে বসার পর কুতুবুদ্দিন আইবক মাত্র 4 বছর জীবিত ছিলেন। এই যে কুতুবুদ্দিন আইবক, তাকে ডাকা হতো লাখ বক্স বা লক্ষ বক্স বা লক্ষ দাতা হিসেবে, কারণ তিনি অত্যন্ত দাতা হিসেবে পরিচিত ছিলেন। তাকে লাখ বক্স বা লক্ষ বাক্স বা লক্ষ দাতা, এটা খুব কমন একটা কোয়েশ্চেন, আগে প্রায়ই আসতো, এখন খুব কম আসে, তাও তোমাদের জানার জন্য বলে দিলাম। সেটা হচ্ছে লাখ বক্স বা লক্ষ বাক্স বা লক্ষ্যদাতা কাকে বলা হয়? কুতুবুদ্দিন আইবককে বলা হয় লাখ বক্স বা লক্ষ বাক্স বা লক্ষ্যদাতা। এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের জানতেই হবে, সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার প্রশ্ন করলেই অনেকে বলে, কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবক। কার নামে হয়েছিল? কুতুবুদ্দিন আইবক। এরকমটা কিন্তু নয়। কুতুব মিনার সম্পর্কে জানতে গেলে আমাদের 3টি তথ্য জানতে হবে। প্রথম তথ্য হচ্ছে, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কুতুবুদ্দিন আইবক। কার নাম অনুসারে বা কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়? খাজা কুতুবুদ্দিন নামক একজন সুফি সাধক, তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয় কুতুব মিনার, খাজা কুতুবুদ্দিন। এবার এটার নির্মাণ শেষ হওয়ার আগেই কুতুবুদ্দিন আইবক মারা যান। আমি বলেছিলাম যে কুতুবুদ্দিন আইবক মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন, মারা গেলেন। তাহলে এর নির্মাণকে শেষ করলো ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন। তাহলে নির্মাণ কার্য শুরু করেন কুতুবুদ্দিন আইবক, খাজা কুতুবুদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়, নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আর কোনো তথ্য আমরা জানার দরকার নেই অতটা, কারণ বইগুলো আমাদের অনেক অনেক তথ্য দেয়। এরপর সরাসরি আমরা চলে যাব ইলতুৎমিশে। এই যে ইলতুৎমিশ 1211 সাল থেকে 1236 সাল পর্যন্ত দিল্লির মসনদে ছিল। কুতুবুদ্দিন আইবকের পর কী হলো? এখানে একটুখানি জেনে রাখা দরকার যে কুতুবুদ্দিন আইবক মারা গেলেন 1210 সালে, তাহলে তারপর কি হলো? ইলতুৎমিশ তো বসলো 1211 সালে, তাহলে এই মাঝের 1 বছরে কি হলো? কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হলো 1210 সালে। দেখো, 1186-তে সিংহাসনে বসেছিলেন 4 বছরে, অর্থাৎ 1210-এ তিনি মারা যান। তারপর তার দত্তক পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন। তাহলে কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে বসলেন আরাম শাহ, যিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের দত্তক পুত্র, এবং তাকে সিংহাসনচ্যুত করেন কে? কুতুবুদ্দিনের জামাতা ইলতুৎমিশ। এই যে ইলতুৎমিশ, ইনি কিন্তু কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন, কৃতদাস ছিলেন, আবার পরবর্তীতে তার জামাতাও হয়ে যান। সেই বিবর্তনটাও আমি বলছি। অর্থাৎ ইলতুৎমিশ 1211 সালে দিল্লির মসনদে বসলেন। এই কুতুবুদ্দিনের কৃতদাস ছিল ইলতুৎমিশ, আমি জাস্ট বললাম। তিনি পরবর্তীতে মুক্তি লাভ করলেন, অর্থাৎ তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে কুতুবুদ্দিন তাকে মুক্তি দিল এবং কুতুবুদ্দিনের কন্যাকে তিনি বিবাহ করলেন। তাকে তারপর ইলতুৎমিশ কী করলেন? কুতুবুদ্দিন কী করেছিলেন? বাদাউন প্রদেশের শাসক হিসেবে নিযুক্ত করলেন। তাহলে দেখো, ইলতুৎমিশকে কুতুবুদ্দিন তার মেয়ের সাথে বিয়ে দিলেন এবং বাদাউন প্রদেশের শাসক হিসেবে নিয়োগ করেছিলেন।
এবার ইলতুৎমিশ সম্পর্কে আরও বেশ কয়েকটা তথ্য তোমাদের একটুখানি জানতে হবে। কি কি? আসলে ইলতুৎমিশ থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসে, মাঝে মাঝেই আসে, যে কোনো এক্সামেই আসে। একটা ছক আকারে তোমাদের দিয়ে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইলতুৎমিশকে বলা হয় দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। তিনি ইকতা প্রথা প্রবর্তন করেন। তাহলে কি হলো? ইকতা প্রথা প্রবর্তন করলেন ইলতুৎমিশ, তিনি দাসবংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। তিনি মুদ্রা প্রচলন করলেন, মুদ্রা প্রচলন করেন প্রথম ইলতুৎমিশ, মানে সুলতানি যুগে। রাজধানী স্থাপন করলেন। প্রথম রাজধানী থাকা দরকার, একটা গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য একটা রাজধানী থাকা দরকার, এখানে ওখানে ঘুরে বেড়ালে হবে না, এরকম চিন্তাভাবনা করে রাজধানী স্থাপন প্রথমবারের জন্য করেছিলেন ইলতুৎমিশ। এখানে কয়েকটা সাল তোমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে 1216 সাল। 1211-তে ইলতুৎমিশ সিংহাসনে বসলেন, কিন্তু ইলতুৎমিশ যেহেতু কৃতদাস ছিলেন, ওই সময় একটি জিনিস ছিল যেটাকে বলা হয় বন্দেগান ই চাহেলগান বা 40 চক্র। এই 40 চক্র হচ্ছে আমির ওমরাহদের নিয়ে একটি সভা বা একটি চক্র, যেটি খুব শক্তিশালী ছিল। এবার ইলতুৎমিশ যেহেতু কৃতদাস ছিল, তাকে খুব একটা সম্মান দিত না তার আমির ওমরাহরা। এমনকি ঐতিহাসিকদের মতানুসারে এটাও জানা যায় যে ইলতুৎমিশ ওই সমস্ত বন্দিগান ই চাহেলগান বা 40 চক্রের সামনে সিংহাসনে বসতেও লজ্জা পেতেন বা কিন্তু কিন্তু করতেন, অর্থাৎ সিংহাসনে বসতেও ভয় পেতেন। এই সময় কি হলো, চারদিকে ইলতুৎমিশকে পরাজিত করার একটা চক্রান্ত হতে শুরু করলো। অর্থাৎ সিংহাসনে বসার 5 বছর পর 1216 সালে গজনির শাসক, গজনি বলে যা আছে জানো, গজনির সবুক্ত গিনের নাম শুনেছ, সেই গজনির শাসক তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করেন। ইলতুৎমিশ কী করলেন? 1216 সালে গজনির শাসক তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করলেন। এরপর ওই বছরই অর্থাৎ 1216 সালে সিন্ধু প্রদেশের শাসক নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করলেন। কাকে? না, নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করলেন। এরপর 1226 সালে অর্থাৎ 10 বছর পর বাংলা জয় করেন তিনি। এবং 1234 সালে একটা গুরুত্বপূর্ণ, এখান থেকে খুব কোয়েশ্চেন আসে, ভিলসা এবং উজ্জয়িনী জয় করেন। উজ্জয়িনী জানো বিক্রমাদিত্যের রাজধানী ছিল। এবার কমেন্ট করে তোমরা জানাবে যে এই বিক্রমাদিত্যের আসল নাম কি ছিল। উজ্জয়িনী জয় করে তিনি কি করলেন? বিক্রমাদিত্যের একটি মূর্তি সাথে করে দিল্লি নিয়ে যান। তাহলে কি হলো? 1234 সালে ইলতুৎমিশ ভিলসা এবং উজ্জয়িনী জয় করে বিক্রমাদিত্যের একটি মূর্তি দিল্লি নিয়ে গেলেন সঙ্গে করে। এরপর ইলতুৎমিশের সমকালীন ইতিহাস থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে ইলতুৎমিশের সমকালীন মোগল রাজা কে ছিলেন। ইলতুৎমিশের সমকালীন মোগল রাজা ছিলেন চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খান নাম প্রত্যেকে জানো, ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হচ্ছে চেঙ্গিস খাঁ। সেই চেঙ্গিস খান ইলতুৎমিশের সমকালীন রাজা ছিলেন। এরপর 1229 সালে বাগদাদের খলিফা, তোমরা প্রত্যেকেই জানো মুসলিম ধর্মের ধর্মগুরু হচ্ছে খলিফা, সেই বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম বা মহান সুলতান উপাধি পান তিনি। ইলতুৎমিশ তার মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি হিসেবে অভিহিত করেন। ইলতুৎমিশকে সে যুগের সর্বশ্রেষ্ঠ শাসক আমি একটু আগেই বলেছিলাম, এই উপাধিটি দেন ঐতিহাসিক মিনহাজ উল সিরাজ। এরপর দেখো 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মারা গেলেন। তারপর কি হলো? তারপর হচ্ছে তার পুত্র অর্থাৎ তার ছেলে রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসলেন। তিনি যথেষ্ট অযোগ্য হওয়ার কারণে তারপর তার কন্যা অর্থাৎ ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া সিংহাসনে বসলেন 1236 সালে, ওই বছরই। এইবার এই যে সুলতানা রাজিয়া, তিনি ছিলেন দিল্লির একমাত্র নারী শাসক যিনি সিংহাসনে বসেছিলেন। দেখো একটু আগে বলেছিলাম বন্দেগান ই চাহেলগান বা 40 চক্র, যেটা ইলতুৎমিশের সময় ক্ষমতার শীর্ষে উঠে গেছিল, তার ক্ষমতা খর্ব করেন সুলতানা রাজিয়া। প্রশ্ন আসে বন্দেগান ই চাহেলগানের ক্ষমতা খর্ব করার উদ্যোগ নেন সুলতানা রাজিয়া। এবার সুলতানা রাজিয়া, বুঝতে পারছো, এখনই যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হন বা কোনো দেশের প্রধানমন্ত্রী মহিলা হন, তাকে নিয়ে আমরা এত বিদ্রূপ করি, তাহলে ওই সময়ে কীরকম চলতো? সুলতানা রাজিয়া শাসন করবেন, একজন মহিলা হবেন দেশের সর্বেসর্বা, সেটা মেনে নেওয়া পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে বেশ কঠিনই হয়েছিল, বলতে পারো ভীষণ কঠিন ছিল। তাই চারদিকে কি হয়েছিল, বিভিন্ন আমির ওমরাহরা বিদ্রোহ ঘোষণা করে এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া। সুলতানা রাজিয়া কি করলেন? বুদ্ধি করে ওই যে বিদ্রোহীদের নেতা ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, তাকে বিয়ে করে ফেললেন।
তাহলে সুলতানা রাজিয়া বিয়ে করেছিলেন ইখতিয়ার উদ্দিন আলতুনিয়াকে। স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছ, ইখতিয়ার উদ্দিন আলতুনিয়াকে বিবাহ করেন সুলতানা রাজিয়া। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। সুলতানা রাজিয়াকে বিদ্রোহীরা হত্যা করেন, বন্দি করেন এবং হত্যা করেন। দুজনকেই হত্যা করেছিলেন, ইখতিয়ার উদ্দিন আলতুনিয়াকেও হত্যা করেছিলেন। এরপর তারা সিংহাসনে বসান ইলতুৎমিশের অপর পুত্র মুইজউদ্দিন বাহরাম। এরপর কি হলো, তিনিও অযোগ্য ছিলেন। তারপর সিংহাসনে বসলেন রুকনুদ্দিন ফিরোজের পুত্র, অর্থাৎ ইলতুৎমিশের নাতি, ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজ, তার পুত্র মামুদ শাহ। তারপর কে বসলো? তারপর বসলো ইলতুৎমিশের ছোট ছেলে। মামুদ শাহের পরে বসলো ইলতুৎমিশের ছোট ছেলে, কনিষ্ঠ পুত্র আলাউদ্দিন মামুদ শাহ। তাহলে আরেকবার বলে দিই, ইলতুৎমিশ, তারপর রুকনুদ্দিন ফিরোজ, তারপর সুলতানা রাজিয়া, তারপর মুইজউদ্দিন বাহরাম, তারপর মামুদ শাহ। এরপর কয়েকটা তথ্য তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র আলাউদ্দিন মামুদ শাহ ছিলেন ইলতুৎমিশের বংশের শেষ সম্রাট। এবং তিনি কিন্তু সম্রাটের মতো নয়, তিনি দরবেশের মতো, অর্থাৎ ফকির দরবেশের মতো জীবনযাপন করতেন এবং শাসন কার্যে তার কোনো মন ছিল না। তার শাসন কার্য পরিচালনা করতেন তার শ্বশুর, অর্থাৎ তার প্রধানমন্ত্রী। তার শ্বশুরই ছিলেন তার প্রধানমন্ত্রী, যার নাম ছিল উলুগ খাঁ। তোমরা ইতিহাসে শুনে থাকবে উলুগ খাঁ। তিনি এই আলাউদ্দিন মামুদ শাহের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তো এটাই ছিল ইলতুৎমিশ পর্যন্ত দাসবংশের ইতিহাস। এর পরবর্তীতে আমি বলেছিলাম, জাস্ট একটু আগেই বলেছিলাম যে দাসবংশ প্রকৃতপক্ষে 3 জনের শাসন ব্যবস্থা নিয়ে গড়ে উঠেছিল। তো এই 3 জন কারা? কুতুবউদ্দিন আইবক, এবং দ্বিতীয় জন ছিল ইলতুৎমিশ, এবং তৃতীয় জন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তো আজকে আমরা ইলতুৎমিশ পর্যন্তই পড়ব, এবং পরবর্তী ভিডিওতে আমরা গিয়াসউদ্দিন বলবন এবং সাথে সাথে দাসবংশ থেকে আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট রেগুলারলি এবং কোনো রকম ওমিট ছাড়াই পেতে পারো। ধন্যবাদ।